তোদের বইতে যেটা আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রথমটা বলেই দিয়েছি যে মুক্ত পৃষ্ঠ থেকে যত গভীরতা বাড়বে তত ওই বিন্দুটার, যে বিন্দুতে তরলের চাপ বের করতে হবে, যত গভীরতা বাড়বে তত তরলের চাপ বাড়বে। কোনো স্থির তরলের মধ্যে একটা বিন্দুতে চাপ সব দিক থেকে সমান দেবে, অর্থাৎ ওই যে বিন্দুটা তোরা দেখেছিলি ছবিতে আঁকা ছিল, ওই বিন্দুতে বাদিক থেকেও যা চাপ থাকবে, ডান দিক থেকেও তরলের চাপ তাই থাকবে, নিচ থেকেও তাই থাকবে, উপর থেকেও চাপ তাই থাকবে, অর্থাৎ সব দিক থেকে সমান চাপ দেবে। 3 নম্বর, কোনো স্থির তরলের মধ্যে অনুভূমিক তলে, মানে একটা তলের ভিতর, এই যে ওই বিন্দুটা যে তলে, ধর বিন্দুটা যে তলে ছিল সেই তলে যদি আমি লম্বা একটা দাগ দিই, ধর বিন্দুটা এখানে রয়েছে, তরলের এখানে বিন্দুটা রয়েছে, এখানে যদি আমি একটা দাগ দিই, তাহলে এই তলের উপর, এই সরলরেখার উপর সমস্ত বিন্দু, প্রত্যেকটার গভীরতা কত এইচ, প্রত্যেকটার গভীরতা এইচ, তাহলে একটা তলের উপর সমস্ত বিন্দুতে চাপ কিন্তু সমান হবে, এটা যেন মনে থাকে। আর তরল সমোচ্চশীলতা ধর্ম মেনে চলে। সমোচ্চশীলতা মানে তার বিভিন্ন আকৃতির তুই পাত্র নিয়ে যদি একটা নল দিয়ে যোগ করে দিস, এরকম পাত্রকে যদি নল দিয়ে যোগ করে দিস, দেখবি এটাতে তরলের সর্বোচ্চ তল যা, এটাতেও তাই, এটাতেও তাই, অর্থাৎ উপরিতল সর্বদা সমান থাকবে তরলের, পাত্রের আকার যাই হোক না কেন। এটা দিয়ে বোঝা যায় তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবার আমরা করব সাইফন। সাইফনটা কি? সাইফনটা হচ্ছে আমরা উঁচু জায়গায় কোনো পাত্রে তরল আছে, সেই পাত্রটাকে না নাড়িয়ে সেই তরলটাকে নিচে কোনো পাত্রে নেব। তার ছাদের উপর একটা বড় চৌবাচ্চাতে জল আছে, ভর্তি জল। এবার সেই চৌবাচ্চার জলকে আমি নিচে কোনো জায়গায় নেব। কিভাবে নেব? সেটা সাইফনের সাহায্যে। সাইফন হচ্ছে একটা সমপ্রস্থচ্ছেদযুক্ত একটা কাঁচের বা রবারের নল, এবং এটা কিন্তু এই যে তরলটাকে আমি এক স্থান থেকে অন্য স্থানে নেব, এর জন্য প্রয়োজন কিন্তু বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ ছাড়া তরলকে নেওয়া যাবে না, এটা মাথায় থাকে যেন। দেখ, এখানে একটা নল আমি ডুবিয়ে রেখেছি এই তরলটার ভিতর, একটা নল, এই নলটা গিয়ে আরেকটা এখানে এসে একটা পাত্রের ভিতর ঢুকে রয়েছে। এই নলটা হচ্ছে সমপ্রস্থচ্ছেদযুক্ত, এই নলটাকে বলবো সাইফন। এই নলটা প্রথমে ধর এখানে যে তরলটা আছে সেই তরলটাকে আমি এই পাত্রে নেব, তাহলে এই নলটাকে সেই তরল দ্বারা পূর্ণ করে দেবো একদম। তাহলে এই নলটা কী হবে? এই তরল দ্বারা পূর্ণ হবে। প্রথমে এই নলটা তরল দ্বারা পূর্ণ করে দেবো, করে দিয়ে এবার এই নলটার এই মুখটা চেপে ধরে এনে এই পাত্রের ভিতর ডুবিয়ে দেবো, আর এখানে একটা খালি পাত্রের ভিতর এটাকে ঢুকিয়ে দেবো এই প্রান্তটা। দেখবো যে অটোমেটিক এখান থেকে তরলটাই নলের ভিতর দিয়ে এসে এখানে জমা হচ্ছে। এই পাত্রটাকে আমি নাড়াবও না, কিছুই না। একটা সময় এই পাত্রের তরল আস্তে আস্তে এটাকে যদি ডুবিয়ে দিই নিচে পর্যন্ত, তাহলে এই পাত্রের তরল আস্তে আস্তে সবটাই ওই পাত্রে চলে যাবে। এটাই হচ্ছে সাইফনের ক্রিয়া। এবারে এটা আমরা প্রমাণ করব কেন যাচ্ছে। তরলটাকে, তরল পূর্ণ একটা নল এনে ডুবিয়ে দিলাম আর তরলটা চলে গেল, এটা কেন যাবে? তার কারণটা কি, বৈজ্ঞানিক কারণটা কি? তাহলে প্রথমে দেখো, আমরা এই তরলের ঠিক উপরের প্রান্তে একটা বিন্দু নিয়েছি। তাহলে এই বিন্দুতে একটা বায়ুর চাপ পড়ছে, এই তরলের উপরে তো বায়ুর চাপ পড়বে। আমরা ধরে নিচ্ছি বায়ুমণ্ডলের চাপ হচ্ছে P0, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে বায়ুর চাপ হচ্ছে P0। এবারে এই নলের দেখো একই সরলরেখায় আমরা একটা বি বিন্দু নিয়েছি আর একটা সি বিন্দু নিয়েছি এখানে। এই যে এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? বি বিন্দুটার থেকে এ বিন্দুর গভীরতা হচ্ছে বা দূরত্ব হচ্ছে H1, আর সি বিন্দু থেকে এখানে আরেকটা বিন্দু নিয়েছি তরলের উপরে, সেটা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দুর গভীরতা হচ্ছে H2। দেখো ধরেছি, বি বিন্দু থেকে এ বিন্দুর গভীরতা হচ্ছে H1 আর সি বিন্দু থেকে ডি বিন্দুর গভীরতা হচ্ছে H2। আচ্ছা, বি বিন্দুতে তরল একটা চাপ দিচ্ছে, সেই চাপটাকে আমরা ধরলাম P1। ঠিক একইভাবে সি বিন্দুতে তরল একটা চাপ দিচ্ছে, সি বিন্দুতে আমরা চাপটা ধরে নিলাম P2।
মনে থাকবে? তাহলে বি বিন্দুতে চাপটা ধরলাম P1, সি বিন্দুতে চাপটা ধরলাম P2, লিখেছি এখানে। এই যে তরলটা নিয়েছে এর ঘনত্ব আমরা ধরলাম D। তাহলে এ বিন্দুতে চাপটা কত? একটা তো আছে, এ বিন্দুতে চাপ আমরা পাচ্ছি বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক ডি বিন্দুতেও বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে P0। এ বিন্দুতে চাপটা আমরা যদি তরলের ধরি, এই স্তম্ভটা এই বিন্দুতে কত চাপ দিচ্ছে না, বি বিন্দুতে চাপ P1 প্লাস এই উচ্চতায় যে তরল আছে সেই তরলটা একটা চাপ দিচ্ছে, সেটা কত? এই P1 ইন্টু ডি, তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে এ বিন্দুতে চাপ কত? বি বিন্দুতে চাপ হচ্ছে P1 প্লাস তরলের চাপ H1 ডি জি। আবার এ বিন্দুতে বায়ুমণ্ডল কত চাপ দিচ্ছে? P0। এ বিন্দুতে বায়ুমণ্ডল কত চাপ দিচ্ছে? P0। তাহলে আবার এ বিন্দুতে বায়ুর চাপ ইকুয়াল টু P0। তাহলে দুটো চাপই হচ্ছে এ বিন্দুতে, এটাও এ বিন্দুতে চাপ, এটাও এ বিন্দুতে চাপ। তাহলে এ বিন্দুতে চাপ কত হলো? P0 ইকুয়াল টু P1 প্লাস H1 ডিজি। ঠিক আছে? এ বিন্দুতে চাপ হচ্ছে কি, বি বিন্দুতে যে চাপ P1 প্লাস এই যে গভীরতা অর্থাৎ H1 গভীরতায় তরলের চাপ কত? H1 ডিজি, কারণ গভীরতাটা H1। তাহলে P1 প্লাস H1 ডিজি। আবার এটা যেহেতু খোলা, সুতরাং এই বিন্দুতে বায়ুর চাপ দিচ্ছে। এবারে ধরো এই তরলের চাপ যদি বেশি হতো, বায়ুর চাপ যদি কম হতো, তাহলে এই তরল উপরে উঠে যেত। আর বায়ুর চাপ যদি বেশি হতো, এই চাপটা যদি কম হতো, তাহলে তরলটা নিচে নেমে যেত। কিন্তু তরলটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কি এই দুটো চাপ সমান, বায়ুর চাপ এবং এই P1 H1 ডিজি এই দুটো সমান। তাহলে বায়ুর চাপ কত? P0 ইকুয়াল টু P1 H1 ডিজি। ঠিক একইভাবে সি বিন্দুতে চাপ কত? P2। তাহলে ডি বিন্দুতে চাপ কত? P2 প্লাস এখানে গভীরতা কত? সি থেকে ডি এর H2 ডিজি। তার মানে ডি বিন্দুতে আবার বায়ুর চাপ কত? P0। তাহলে P0 ইকুয়াল টু P2 প্লাস H2 ডিজি। এখানে দেখো এটাও P0 মান, এটাও P0 মান, তাহলে এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি P1 প্লাস H1 ডিজি ইকুয়াল টু P2 প্লাস H2 ডিজি। P2কে পাশে নিয়ে এলাম, তাহলে কী হবে? H2 ডিজি মাইনাস H1 ডিজি। এখান থেকে P1 মাইনাস P2 আমরা লিখতে পারি, ডিজি কমন গেলে H2 মাইনাস H1। এখন এখানে লক্ষণীয় এই জায়গাটা ভালো করে শুনে নাও। H2টা দেখো ছবি অনুযায়ী বড়, লম্বা, H2টা বড়, H1টা ছোট। তার মানে এটা বড়, এটা ছোট হলে বিয়োগ করলে এই অংশটা ধনাত্মক আসে। তার মানে কি P1 P2 থেকে বড়। তার মানে P1 মাইনাস P2, P1 বড় হতে হবে, P2 ছোট হতে হবে, তবেও তো এই পাশে ধনাত্মক আসবে, তা না তো আসবে না। তাহলে H2 যদি গ্রেটার দেন H1 হয়েছে, আমরা ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি, হয় শুধু না, H2 গ্রেটার দেন H1ই হবে। তাহলে আমরা বলতে পারি P1 গ্রেটার দেন P2। দেখো এইটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, বিয়োগ করলেই পুরো জায়গাটা আসবে ধনাত্মক। ঠিক একইভাবে এটাও ধনাত্মক হতে হবে, কারণ এপাশে এটা সমান তো এটা, তাহলে এপাশে যদি প্লাস হয় তাহলে এপাশেও প্লাস হবে। অর্থাৎ P1টার মান বড় হতে হবে, P2টার মান ছোট হতে হবে, তবেই তো এটা বড় হবে, এটা ধনাত্মক আসবে। সুতরাং H2 ছবি অনুযায়ী আমরা সাইফনের নিয়ম অনুযায়ী H2টা সবসময় লম্বা হয়, মানে একটা বাহু যেটাতে তরল নিয়ে যাব শেষ প্রান্তে অন্য পাত্রে জমা করব যে নলটা দিয়ে, সেই নলটা সবসময় লম্বা হবে যেটা থেকে তরল তুলব সেটা থেকে। তাহলে H2 গ্রেটার দেন H1, তার মানে P1 গ্রেটার দেন
P2, অর্থাৎ P1 কোথায় চাপ, এখানে চাপ, P2 কোথায় চাপ, এখানে চাপ ধরেছি, দেখো P1 P2, তাহলে বি বিন্দুতে চাপ P1 বড়, সি বিন্দুতে চাপ P2 ছোট, তার মানে এই দিকে তরল বেশি চাপ দেবে বি বিন্দু থেকে, ফলে তরলটা এই দিকে যাবে, সি বিন্দু থেকে নিচে নামবে। এবারে পাত্র যদি তরল কমে আসে তখন এখান থেকে তরল শূন্য হবে, তো এই তরলটা চলে যাচ্ছে এখান থেকে গিয়ে এই দিকে যাচ্ছে, এটা যখনই শূন্য হবে বায়ুর চাপ কী করবে, এই তরলকে, এই পাত্র থেকে তরলকে এর ভিতর ঢুকিয়ে দেবে। এই যে উপরে বায়ুর চাপ দিচ্ছে, বায়ুর চাপ তরলকে এই নলের ভিতর আবার ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে এখান থেকে চাপ বেশি, এখান থেকে এই দিকে চলে যাচ্ছে, এখান থেকে জমা হচ্ছে, তাহলে ক্রমশ এখান থেকে তরল উঠতে থাকবে এই নল দিয়ে এবং এই নল দিয়ে নামবে। কোনো কারণে যদি বায়ুর চাপ বন্ধ হয়ে যায় তাহলে সাইফন কাজ করবে না। সাইফন কেবলমাত্র বায়ু পূর্ণ স্থানে কাজ করে, বায়ু শূন্য স্থানে কাজ করবে না। তাই যদি প্রশ্ন দেয় চাঁদে কি সাইফন কাজ করবে, না, চাঁদে সাইফন কাজ করবে না, কারণ চাঁদে বায়ু নেই, ফলে বায়ুর চাপ যেখানে নেই সেখানে সাইফন কাজ করবে না। এই নলটা যদি এখানে ফুটো করে দিই সাইফন কাজ করবে, হ্যাঁ কাজ করবে, তরলটা এখান দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এখান দিয়ে তরল উঠে এখান দিয়ে বেরোবে, সাইফন কাজ করবে। যদি এই নলটা কোথাও ফুটো করে দিই সাইফন কাজ করবে না, করবে না, কারণ তরল এখান থেকে উঠতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাবে। মনে থাকবে তো এই জিনিসগুলো। এবারে যদি বলে যে এই নলটা যদি মোটা নিই, এই দিকে যদি মোটা নল নিই, সাইফন কাজ করবে। মনে রাখতে হবে সাইফন কাজ করতে গেলে বায়ুর চাপ থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই নলটাকে প্রথমে যে তরলকে আমরা নিয়ে যাব এক পাত্র থেকে অন্য পাত্রে, সেই তরল দ্বারা পূর্ণ করে নিতে হবে সাইফন নলটাকে। এই দুটো জিনিসকে মনে রাখতে হবে। সাইফন কাজ করছে কোথায়, আমাদের বাথরুমে যে ফ্ল্যাশ ইউজ করি, সাইফন সেখানে কাজ করে, স্টপ কর মানে পর। সুতরাং সাইফন আমরা তাদের বললাম যে বাথরুমের ফ্ল্যাশ ইউজ করি, গাড়ি থেকে পেট্রোল ডিজেল চুরি করে যারা, এক গাড়ির ট্যাঙ্ক থেকে বের করে নেয়, যে শুনি আমরা, ওই সাইফন ক্রিয়া করে বের করে নেয়, ওই একটা নল ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে টেনে প্রথমে ওই নলটাকে ভর্তি করে নেয় পেট্রোল দিয়ে, তারপর একটা পাত্রে ধরে টপ 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 করে পড়তে থাকে। এইগুলো হচ্ছে পেট্রোল ডিজেল, এইগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য আমরা সাইফনকে ব্যবহার করতে পারি। এবারে আছে আমাদের কাজ হচ্ছে একটা ছোট্ট জিনিস বলবো, যেটা আমার এখানে বোঝানোর কিছু নেই, সেটা হচ্ছে ব্যারোমিটার কি। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র, নট গ্যাসের চাপ। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ন্যানোমিটার, মনে থাকে যেন, ন্যানো, NANO, ন্যানো মিটার যন্ত্র দিয়ে বায়ুর চাপ মাপা হয়, এই গ্যাসের চাপ মাপা হয়। আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারে পারদ থাকে, পারদ তাপের সুপরিবাহী, কারণগুলো পড়বি। মূল জিনিস হচ্ছে ব্যারোমিটারের বর্ণনা এখানে আমি দিতে পারবো না, কারণ ব্যারোমিটার প্র্যাকটিক্যাল রুমে যদি কোনো দিন নিয়ে যায় ম্যাডামদের বলবি প্র্যাকটিক্যাল রুমে নিয়ে গিয়ে ব্যারোমিটার দেখিয়ে দেবে। ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ আমরা নির্ণয় করি, সেই অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। কীরকম, ধর আমরা সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভ। এখন আমরা প্রমাণ চাপটা একটু বাদে বলছি, প্রমাণ চাপের সংজ্ঞা। এবারে এই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হচ্ছে বায়ুর চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কোনো কারণে আমরা যদি দেখি ব্যারোমিটারের পারদ আস্তে আস্তে উপরে উঠছে, তাহলে আমরা ধরে নেব, মানে 76 সেন্টিমিটারের উপরে উঠছে, তাহলে আমরা ধরে নেব শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে। যদি হঠাৎ উপরে ওঠে, 76 থেকে ধর 78-এ উঠে গেল বা 77-এ উঠলো, হঠাৎ উঠলো, তাহলে বুঝতে হবে শুকনো ঝড়ের হাওয়া, মানে লু বইবে। ঠিক একইভাবে যদি খুব ধীরে ধীরে নিচে নামে, তাহলে মানে 76-এর নিচে আস্তে আস্তে নামছে ব্যারোমিটার পারদটা, তাহলে পরে আমরা বুঝবো যে আবহাওয়া অপরিষ্কার, অর্থাৎ বৃষ্টি ফিষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর যদি হঠাৎ নেমে যায়, তা 76 থেকে নেমে 74-এ হঠাৎ নেমে গেল, বা 75-এ 75.5-এ নেমে গেল, এই 74.5-এ নেমে গেল, তাহলে বুঝবো ঝড় বৃষ্টি হবে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই হলো ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মেপে আমরা আবহাওয়ার পূর্বাভাস করতে পারি। এইটা প্রশ্ন দেয়, ব্যারোমিটারে তরল হিসাবে পারদ কেন নেওয়া হয়, ব্যারোমিটার কি, ব্যারোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়, এবং ব্যারোমিটার দিয়ে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া যায়।
এইটা হচ্ছে ব্যারোমিটারের বর্ণনা কোনো দিন দেবে না, কারণ ব্যারোমিটারের বর্ণনা তোরা দিতেও পারবি না, তোদের ছবি দিলেও বুঝতে পারবি না। সুতরাং ব্যারোমিটারের ফিজিক্যাল সায়েন্সে মূলত মনে রাখতে হবে ব্যারোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়, বইতে আছে দেখবি। পারদ তরলে সুপরিবাহী, পারদ তাপ পেলে পারদ সুপরিবাহী বলে তাপ পেলে সহজে প্রসারিত হয়, পারদ অস্বচ্ছ, কাচের বাইরে থেকে দেখা যায়, পারদ চকচকে, ঠিক আছে, দেখার ক্ষেত্রে সুবিধা হয়, পারদ কাচকে ভেজায় না। এই সমস্ত পারদের ধর্ম, এই সমস্ত ধর্মের জন্য পারদ ব্যবহার করা হয়। আর ব্যারোমিটার দিয়ে আবহাওয়ার পূর্বাভাস বললাম, ধীরে ধীরে উপরে উঠলে কী হবে, হঠাৎ উপরে উঠলে কী হবে, ধীরে ধীরে পারস্তম্ভ নামলে কী হবে, হঠাৎ নামলে কী হবে। কোথা থেকে নামবে? স্বাভাবিক চাপ, প্রমাণ চাপের থেকে। প্রমাণ চাপ কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এটা হলো প্রমাণ চাপ, ঠিক আছে, এটা ফসকর। এবার আমরা করব প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আমাকে ধরবি। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আবার বলছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ চাপ। একক ক্ষেত্রফল জায়গার উপর বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করে তাকে বলে বায়ুর চাপ, ঠিক আছে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয়। দেখো, চাপ সমান আমরা কি জানি ফর্মুলা, HDG। এখানে H বলতে কি 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, তাই H এর জায়গায় লিখলাম 76 সেন্টিমিটার। D মানে পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব CGS পদ্ধতিতে হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হলো পারদের ঘনত্ব CGS-এ। আর এর মান, জি এর মান, অভিকর্ষজ ত্বরণের মান CGS-এ 980, 981ও ধরতে পারো, যেটা খুশি। তাহলে H এর মান 76 সেন্টিমিটার, এটার পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর অভিকর্ষজ ত্বরণের মান জি এর 980। এইটাকে গুণ করলে এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। CGS-এ বেরোলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। পরের অংশটা বাদ রাখো, পরের অংশটা পরে বলছি। এবারে আরও কিছু চাপের একক আছে। এক অ্যাটমসফিয়ার, ATM মানে হচ্ছে অ্যাটমসফিয়ার। এটাকে বলতে পারো এক বায়ুমণ্ডলীয় চাপ, কথাটা বাংলায় বলতে পারো। ATM না লিখে তুমি যদি লেখো এক বায়ুমণ্ডলীয় চাপ, একই জিনিস। ATMও যায়, ATMকে বাংলায় বলে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়াল টু হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। HG কথাটা লেখার অর্থ পারদস্তম্ভের চাপ, ঠিক আছে। HG হচ্ছে মার্কারির সংকেত। তাহলে এক অ্যাটমসফিয়ার হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। এক টরও একক, ছোট একক, সেটা হচ্ছে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। টর হচ্ছে চাপের ছোট একক। এক টর মানে হচ্ছে 1 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। এক অ্যাটমসফিয়ার মানে এক বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে এই 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপকে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বলি। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে এইটা, ঠিক আছে, মানে এটা সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। মনে থাকে জানো, এইটাই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপের মান। 1 পাস্কেল, SI পদ্ধতিতে যে চাপের একক বলেছিলাম নিউটন পার মিটার স্কোয়ার, 1 নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় 1 পাস্কেল। একটা চাপের বড় একক হচ্ছে বার। এই বার হচ্ছে 1 বার সমান 10⁵ পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার, যেটা খুশি। 1 পাস্কেল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা সমান হচ্ছে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। নিজেরাই করবে। 1 নিউটন সমান হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার সমান নিউটন কত, 10⁵ ডাইন, আর 1 মিটার স্কোয়ার মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। দেখো পুরো হচ্ছে 10⁵, নিচে হচ্ছে 10⁴ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কাটলে পরে হবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার থেকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে যেতে গেলে কি করতে হবে, সেটাকে 10 দিয়ে গুণ করতে হবে। ধরো 25 নিউটন পার মিটার স্কোয়ার, এটা থেকে তোমাকে বললো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে যেতে হবে, এত কিছু করার দরকার নেই। 25 × 10, 250 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আবার ঠিক উল্টোটা,
ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে নিউটন পার মিটার স্কোয়ারে আসতে গেলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কত? 1/10 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে নিউটন পার মিটার স্কোয়ারে যেতে গেলে কী করবো? এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো। 10 দিয়ে ভাগ করলে কী হবে? দশমিক বিন্দু 1 ঘর আগে চলে আসবে। তাই লিখেছি দেখো, দশমিক বিন্দু 1 ঘর আগে চলে এসছে, অত নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। এই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং চাপের বিভিন্ন একক। শেষ।